স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH আপনারা হয়তো বাড়িতে বসে ভাবছেন যে একটা হালকা সময় চলছে, আপনারা হয়তো বাড়িতে বসে ভাবছেন যে এই মুহূর্তটা খুব বড় কিছু হয়তো হওয়ার নয় বা বড় কোনো ঘটনাবলী ঘটছে না। সাংবাদিকদের মধ্যেও একটা খারাপ লাগা যে বিগ স্টোরি হয়তো কিছু হচ্ছে না, কিন্তু এর মাঝে রাজনীতিবিদরা যারা সুচতুর হন, যারা অত্যন্ত দক্ষ, তারা কিন্তু নিজেদের ঘুঁটি সাজাতে প্রস্তুত হয়ে গেছেন। ভোটের দামামা বেজে গেছে। আপনি হয়তো আজ দুপুরে মাংস ভাত খেয়ে বাড়িতে আরাম করছেন, হয়তো তৃণমূল কংগ্রেস আপনি করেন, আপনাকে ইতিমধ্যে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, বিজেপি আপনি করেন বা সিপিএম, আইএসএফ, কংগ্রেস, যে কোনো দল করতে পারেন। ভোটের দামামা কিন্তু বেজে গেছে এবং হয়তো আর 300 দিনও বাকি নেই। যদি ভোট এগিয়ে না আসে, যদি মে মাসের আগে ভোট হয় বা ধরে নিলাম জুন মাসে ভোট হয়, তাহলেও কিন্তু 365 দিনও আর বাকি নেই। ওই ছোটবেলায় মা বলতো না, তুই কিন্তু বাবু বুঝতে পারছিস না, পরীক্ষার আর 100 দিনও বাকি নেই। ঠিক সেরকম এটা বোধহয় সত্যি একটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজনীতিবিদদের। কিন্তু অদ্ভুতভাবে এবারের নির্বাচনটা, 2026-এর নির্বাচনটা, সনাতনীরা বলছেন, হিন্দুরা বলছেন, হিন্দুদের সংকট এবং সেই সংকট যারা তৈরি করেছে তাদের থেকে নিস্তার পাওয়ার নির্বাচন। যারা মধ্যবিত্ত বাঙালি তারাও বলছেন মুর্শিদাবাদের ঘটনা ঘটার পর হিন্দুদের অস্তিত্ব লড়াইয়ের নির্বাচন এটা। 2026-এ যদি হিন্দুরা এই মুহূর্তে লড়াইয়ের ময়দান থেকে হেরে যায় বা হারিয়ে দেওয়া হয়, তাহলে হিন্দুরা নাকি ক্রমশ বাংলা থেকে মুছে যাবে, যেভাবে পূর্ব পাকিস্তান বা পূর্ববঙ্গে মুছে গেছিল। আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা বলছে যে এবারের লড়াইটা হবে বহিরাগত বনাম তৃণমূল কংগ্রেসের লড়াই, ডেভেলপমেন্ট বনাম কুৎসার লড়াই। যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা এবার সবক শেখাতে চায় বিজেপিকে। ওয়াকফ নিয়ে বিজেপি যে আইনটি সংশোধন করেছে এবং সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক নেতা বলছেন যে বাতাবরণ তৈরি করা হয়েছে তাতে নাকি সংখ্যালঘুরা এক ঘরে হয়ে গেছে, তার বিরুদ্ধে এই নির্বাচনটা। আর বেশিরভাগ মানুষ বলছেন এবারের নির্বাচনটা আরো বেঁধে বেঁধে থাকার। অপারেশন সিঁদুর অনেক কিছু দেখিয়ে দিয়েছে, পেহেলগাঁওয়ের সন্ত্রাস বা সন্ত্রাসবাদী ঘটনা অনেক কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সুতরাং এবারের নির্বাচনটা নিয়ে এই মুহূর্তে যদি ভোট হয় বা 300 দিনের মাথায় যদি ভোট হয়, কে জিতবে কে হারবে সেই সমস্ত কিছু একটু ঝালিয়ে নেওয়ার সপ্তাহান্ত এই আজকের জবাব চায় বাংলাটা। আমি শুরুতেই কয়েকটা বাইট শোনাবো। প্রথমে যে বাইটটা শোনাবো সেটা অমিত শাহ। অমিত শাহ তিনি খুব নির্দিষ্টভাবে উল্লেখযোগ্য একটা কথা বলেছেন। এই উল্লেখযোগ্য কথাটা আমরা আগেও আলোচনা করেছি। আবার অমিত শাহ এই একটাই কথা বলছেন এবং বিজেপির, আমি সূত্রের খবর, বিজেপির একাধিক নেতা এবং গ্রাউন্ড ওয়ার্কার যারা রয়েছে তাদেরকে হাত জোর করে বিজেপির নেতারা বলছেন, বাবা তোমরা শুধু 4 থেকে 5% ভোট যাতে ঘোরে সেই ব্যবস্থাটুকু করো। অমিত শাহ 4 থেকে 5% ভোট ঘুরলেই তৃণমূল কংগ্রেস চলে যাবে, বিজেপি সরকার বানাবে। কি বলেছিলেন শুনবো। 17 के चुनाव के बाद हमने तैयारी की, 19 की लोकसभा में हमें सफलता मिली और 24 की लोकसभा में 97 सीटों पर भारतीय जनता पार्टी का लीड रहा और 143 सीटों पर 40% से ज्यादा
मेरे कार्यकर्ताओं के परिश्रम के कारण वोट मिले। आप 40% तो क्रॉस कर गए हो, 4-5% आगे बढ़ना है। 4-5 চারটে উল্লেখযোগ্য বাইট দিয়ে আজকে জবাব চাই বাংলা শুরু করব। প্রথম বাইটটা আমি দেখালাম বা শোনালাম অমিত শাহের। দ্বিতীয় বাইটটা অমিত শাহ আসার ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার দিনের সন্ধ্যাবেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরকে কটাক্ষ করতে গিয়ে একটা নতুন নামকরণ করে দিলেন। বা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সময় যারা প্রাচীন সংবাদ জগতের মানুষজন বা যারা অনেক দিন ধরে পুরনো রাজনীতির আনাচে কানাচে যারা ঘুরে বেড়াচ্ছেন তারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যেটা বলেন সেটার পেছনে কোনো মেথড থাকে বা কোনো প্ল্যানিং থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সত্যিই বিজেপির অপারেশন বেঙ্গল বলে কোনো স্ট্র্যাটেজি সেটা হয়তো জেনেছেন এবং সেটাকে অন্যভাবে টুইস্ট করেছেন, কিন্তু অপারেশন বেঙ্গল এই মুহূর্তে বাংলার রাজনীতিতে খুব বড় একটা কিওয়ার্ডে পরিণত হয়েছে। সবাই বলছে অপারেশন বেঙ্গল এবার করতেই হবে। কি এই অপারেশন বেঙ্গল শোনাবো, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শুনবো। Presence of him, his minister said, like Operation Sindur, they will do the Bengal operation also. Operation of Bengal. I challenge them. If they have the guards, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. But please remember, time is a factor. সুকান্ত মজুমদার কিন্তু ডিনাই করলেন না। সুকান্ত মজুমদার অপারেশন বেঙ্গল বলে যে কিছু একটা রাজনৈতিকভাবে ঘটছে বা ঘটানোর চেষ্টা হচ্ছে বা এবারের যে ইলেকশনের ক্যাম্পেইন সেটার নাম অপারেশন বেঙ্গল রাখার বোধহয় কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটাকে সুকান্ত মজুমদার ম্যান্ডেট দিয়ে দিলেন। অর্থাৎ সুকান্ত মজুমদার বললেন শুধু নয়, অপারেশন বেঙ্গল নিয়ে প্রতিক্রিয়াও দিয়ে দিলেন। আরেকবার মনে করাবো সেই প্রতিক্রিয়া। হাজার হাজার সংখ্যায় বিজেপির কার্যকর্তা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা আগামী দিনে অপারেশন সিঁদুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গে মোদিজি সৈনিক হয়ে যারা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বঙ্গোপসাগরের জালে গিয়ে ফেলবে, সেই কার্যকর্তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সর্বশেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজস্ব স্টাইলে তিনি বললেন যে এবার অপারেশন মোদি শাহ হবে। অপারেশন মোদি শাহ নাকি, মানে কি শুনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন। পায়েলগাঁয়ে যে ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্টের দোষ তো নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। অমিত শাহ কোনো রকম আজকে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না, ছেলেখানা নাকি। বাইরে থেকে কয়েকজন টেররিস্ট এলো, টেররিস্ট এসে গুলি করে মেরে দিয়ে টেররিস্টরা হাঁটতে হাঁটতে চলে গেল। আর অমিত শাহ নরেন্দ্র মোদী ঘুমোচ্ছিলেন। ওদের বিএসএফ কোথায় ছিল? এত বিএসএফ এত সিআইএসএফ। পাকিস্তান হচ্ছে টেররিস্টদের আতুর ঘরে, তো সবাই জানে। একে মোদী আর অমিত শাহ বলে বলে জানবো? অপদার্থ দুটো লোক এসছে, নরেন্দ্র মোদী আর অমিত শাহ। সবচেয়ে বড় অপদার্থ হচ্ছে অমিত শাহ, গোপাল ঠাকুর একদম। চারটে বাইট এই মুহূর্তে শোনালাম, চারজন রাজনৈতিক ব্যক্তির চারটে বাইট যেটা জবাব চায় বাংলার আজকের এই গোটা অনুষ্ঠানটিকে এক সুতোয় বেঁধে দেবে। আজ থেকে হয়তো জাস্ট 300টা দিন পড়ে রয়েছে, 300টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ঠিক সেই জায়গা থেকে ভোটের দামামা বেজে গেছে। তৃণমূল কংগ্রেস নিজের শেষ সম্বল বাঁচাতে পারবে না। এবার সত্যি বিজেপিও চমকে যাবে যেভাবে হিন্দু ভোট কনসলিডেট হবে। 4 থেকে 5% ভোট যদি একত্রিত করতে পারে বিজেপি, অমিত শাহ বলছে সরকার বিজেপি বানাবে। আর অন্যদিকে হিন্দুদের অস্তিত্বের লড়াই এবারের বিধানসভার ভোট। আর শেষ প্রশ্ন, এর মাঝে বামেরা কোথায়, কংগ্রেস কোথায়? তারা কি মহাশূন্যে বিলীন হয়ে যাবে? না, তারাই আসলে সেই ভোট কাটুয়া হিসেবে নতুন সমীকরণ তৈরি করবে। আসলে যে সমীকরণটার নাম তৃণমূলকে অক্সিজেন দিয়ে দেওয়া। 110 সেকেন্ডের মধ্যে এই প্রতিবেদন এবং তারপর আসছি মহাবিতর্কে। ছাব্বিশের বিধানসভা ভোটের বাদ্যি বেজে গিয়েছে। সামনের বছর এতক্ষণে ভোটের ফল ঘোষণা হয়ে সরকার গঠনও হয়ে গিয়েছে। কিন্তু কি হতে চলেছে 26-এর ফল? ভোটের হাওয়া কোন দিকে? রাজনীতির বোদ্ধারা এতদিনে খাতা পেন্সিল নিয়ে হিসেব করতে বসেও গিয়েছেন। একদিকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, দূষণের অভিযোগ, অন্যদিকে বাংলায় অনুপ্রবেশ।
তৃণমূলকে কোণঠাসা করতে ইস্যুর কমতি নেই বিজেপির কাছে। অন্যদিকে অপারেশন সিঁদুরই এখন বিজেপির সব থেকে বড় শক্তি। পাকিস্তানকে মাটিতে আছড়ে ফেলতে সেনার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সাফল্য বলার মতোই। मोदी की नसों में लहू नहीं गरम सिंदूर बह रहा है। অনুপ্রবেশ তোষণের রাজনীতিতে কোণঠাসা হলেও লক্ষ্মীর ভান্ডার আছে তৃণমূলের। বাংলায় তৃণমূলের অব্যর্থ হাতিয়ার। Challenge them. You go election for tomorrow, and Bengal is ready to accept your challenge. বাংলায় কি হিন্দুরা ভালো আছে? ধুলিয়ান শমশেরগঞ্জের ছবি কিন্তু অন্য কথা বলছে। মমতার তোষণের রাজনীতিতে তিতিবিরক্ত হিন্দুরা এবার ঐক্যবদ্ধ হচ্ছে। বাংলার মাটিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের প্রশ্রয়ে গোটা দেশের ডেমোগ্রাফি তথা বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করা শুরু হয়ে গেছে। এই 26-এর লড়াই শেষ লড়াই, এবং এই লড়াই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। 26-এ হিন্দু ভোট একত্রিত হলে যে তৃণমূলের বিপদ আছে তা বিলক্ষণ জানে শাসক দল। কিন্তু দ্বিচারিতা যাবে কোথায়? একদিকে দীঘায় জগন্নাথ মন্দির করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তাঁরই অমুসলিমদের দুর্ভাগা বলছেন। 26-এ বাংলাকে বাঁচাতে নয়, তৃণমূলের লড়াই নিজেদের বাঁচাতে। মানুষ কোন লড়াইয়ে পাশে থাকবে? বাংলা বাঁচানোর লড়াই না তৃণমূল বাঁচানোর লড়াইয়ে? রিপাবলিক বাংলা। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো, এবং আবারও বলছি প্রত্যেক পক্ষ থেকে বিশ্লেষক রয়েছেন, যারা যারা স্টেক হোল্ডার্স তারা প্রত্যেকে এই মুহূর্তে রয়েছেন রিপাবলিক বাংলার এই মেগা টক শো বা ডিবেট বা 300 দিনের কাউন্টডাউন যাই বলুন না কেন সেখানে। যারা এই মুহূর্তে রয়েছে তাদের সাথে আলাপ করিয়ে দেবো। এই মুহূর্তে আমার একদম পাশে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র। অন্যদিকে রয়েছেন অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী। ঝন্টু বড়াই অধ্যাপক রয়েছেন। শুভম ব্যানার্জি সিপিআই নেতা রয়েছেন বামপন্থী। দেবাশিস চৌধুরী অধ্যাপক, এবং সঞ্জয় শাস্ত্রী মহারাজ প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ রয়েছেন। প্রত্যেকের কাছে প্রত্যেকটা ডাইমেনশন নিয়ে যাব, কিন্তু একদম শুরুতে আমি ঝন্টু বড়াইকে আপনার কাছে বোঝার চেষ্টা করছি এবারের নির্বাচনটা প্রতিবারের মতনই। দেখুন, আমরা 21 থেকে রিপাবলিক বাংলাতে নির্বাচন নিয়ে কাটাছেড়া করছি, কিন্তু এবারের নির্বাচনটা মানে এবার নয় নেভার যেন সত্যিই মনে হচ্ছে। সত্যি একটা পক্ষ বলছে যে আমরা যদি এবার আর ভোটে দাঁত না ফোটাতে পারি, সেটা বিজেপি বলতে পারে, সেটা বামপন্থীরা বলতে পারে, হিন্দু সনাতনীদের হয়ে যারা লড়াই করছেন তারা বলছে, তাহলে অনেক বড় লড়াই বোধহয় আমরা হেরে যাব। একবার যদি আপনি নাটশালে আগামী 2 মিনিটের মধ্যে একটু বোঝান যে এবারের নির্বাচনটা 300 দিনও বাকি নেই, খুব কম সময় বাকি আছে, কে কোথায় দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্তের অবস্থাটা কি? না, প্রথমেই বলি, দেখো 19-এর নির্বাচন, তারপরে সাকসেসিভলি যদি এখনো পর্যন্ত 24-এর নির্বাচন শেষতম স্ট্যান্ডার্ডিটির যদি আমরা বিশ্লেষণটা করি, বিজেপি প্রোগ্রেসিভ একটা জায়গা নিয়েছে, কিন্তু এতটা মন্থর যে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির যে পরিসরটায় যে এক্সপেকটেশন সাধারণ মানুষের ছিল সেটা তারা ফুলফিল করতে পারেনি ময়ূক। কারণ রাজনীতিটা তো কতগুলো আবেগের কনসোলিডেটেড রূপ শুধু নয়, কতগুলো পকেট কর্নারের পাটিগণিত থাকে, যে পাটিগণিতগুলো কিন্তু তোমাকে রাজনীতির বাইনারিতে রাখতে হয়। মমতা ব্যানার্জি উত্তাল গণ আন্দোলনটা সংগঠিত করতে পেরেছিল 1-to-1 কন্ট্যাক্টে বামপন্থীদের বিরুদ্ধে সোসাইটির একটা অংশকে জাতি ধর্ম বর্ণ পলিটিক্যাল মতাদর্শের বাইরে গিয়ে একদম সরাসরি সংঘাতে আনতে পেরেছিল। এই আবেগের সাথে ছিল একটা অঙ্ক। এবার রাজ্যের বিজেপি 26-এ মানে কয়েকটা দিন বাকি, সেই অর্থে তৃণমূলের মতন এত বড় একটা সংগঠিত পার্ট, এত বড় একটা বিপুল ম্যান্ডেট নিয়ে আসা সরকারের বিরুদ্ধে সত্যিকারে খুব কম সময়। কিন্তু আমাদের দেখতে হবে শুধুমাত্র কি একটা আবেগ বা অপারেশন সিন্দুরে ভারতের যে প্রত্যাঘাতের সফল একটা রিপ্রেজেন্টেশন, এগুলোকে তারা একদম ডোর স্টেপে প্রত্যেকটা অংশে তুলে আনতে পারে। কারণ পশ্চিমবঙ্গের ভোটটা কিন্তু অসম বা ত্রিপুরা নয় ময়ূর। এখানে ডেমোগ্রাফির প্রশ্নে 84টা সিট কিন্তু কনসোলিডেটেড একটা সম্প্রদায় কন্ট্রোল করে। আমি এই পাটিগণিতটা এবারের ভোটেও বলছেন যে এই বাইনারিটা বা একেবারে আমি নির্দিষ্টভাবে বলতে গেলে মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং সনাতনী, তাদের দুটো স্ট্রং কনসলিডেশন হবে আপনি বলছেন একদম, এবং আর কিছু ম্যাটার করবে না, কারণ আপনি আজকে যে কথাটা বলছেন 300 দিনের মাথায় কিন্তু আপনাকে ঢোক গিলতে হবে। আমি আবারও বলছি যে তোমার
সংগঠনে প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে যে পঞ্চবান এবং একটি ব্রহ্মবান দিয়ে গেলেন, সেখানে আমি সেদিন অনুষ্ঠানে বলেছিলাম পঞ্চবানে তিনি কি পোলারাইজ রাজনীতির কথা বলেছিলেন? মুর্শিদাবাদ নিয়ে 1.5 মিনিট খরচা করেছিলেন। 19 মিনিট তিনি সেই বামেদের কথিত কথাগুলোই, যে মানুষের বেসিক প্রবলেমের জায়গাগুলো, দুর্নীতির প্রশ্ন, বিগ ইস্যু পশ্চিমবঙ্গে, সেগুলো নিয়ে রাজ্য রাজনীতির বিজেপির নেতাদেরকে এগোতে বলেছিলেন। ছেঁড়া ছাতায় রাজ্য বিজেপির নেতাদের গা ঢাকার মাথা ঢাকার আর সুযোগ নেই ময়ূক। এখানে তোমাকে সংগঠনকে সুদৃঢ় করতে হবে। প্রায় 80,000-এর কাছাকাছি বুথ এই মুহূর্তে, আমি দায়িত্ব নিয়ে এই মুহূর্তে বলছি, স্যার আছেন বিজেপির দীর্ঘদিনের কর্মকর্তা, এখানে এই মুহূর্তে যদি মিস কলের মাধ্যমে সদস্য সংখ্যার হিসাবটাই যদি করো, 40 লক্ষ মানুষ যদি বা বিজেপির প্রাথমিক সদস্যপদ নিয়ে থাকে, অ্যাক্টিভ কত? 37,000-ও নয়। অর্থাৎ দুটি বুথ পিছু একজন করে গড়ে বিজেপি একটা সক্রিয় কর্মী দিতে পারবে না। অর্থাৎ এই মুহূর্তে যদি ভোট হয়, বহু বুথে ওরা এজেন্ট দিতে পারবে না। এইটা কি মাথায় আছে? দ্বিতীয় রাজ্যে বেসিক যে প্রবলেম, হিন্দু মুসলমান সবাইকে এই সরকারের দুর্নীতি, জনবিরোধী নীতি, অনুব্রতদের করাল গ্রাস সবাইকে সমানভাবে এফেক্ট করেছে। ফলে রাজ্যের সংখ্যাতত্ত্বের ভিত্তিতে প্রধান বিরোধী দল কি তাদের মাঝখানে ইস্যুগুলো আনতে পেরেছে? যদি আনতে না পারে, 8 মাস 9 মাসে তারা কতটা পারবে, তার উপরেই সিনারিওটা নির্ভর করবে। ভোট রাজনীতি একটা স্ট্যাটিক পার্ট হিসেবে এগোয় না। অন্তত বাংলার সচেতন নাগরিক ভোটারদের মধ্যে এটা কিন্তু অন্য রাজ্যের তুলনায় একটু আলাদা ভোট চিত্রটা। ঠিক আমি একবার দেখাতে চাই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কে কোন দিকে দাঁড়িয়ে রয়েছে। ভোট শেয়ার, পশ্চিমবঙ্গের ভোট শেয়ার যদি দেখা যায় 2021-এর নিরিখে তৃণমূল কংগ্রেস 48.02%, আর বিজেপি ছিল মোটামুটি 38%। সুতরাং এই 38 আর 48, এই যে গ্যাপটা কিন্তু অনেকটা পূরণ হয়েছে। আদারওয়াইজ অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা একেবারে সূত্রের খবর, একেবারে বিজেপি স্তরে এই 4 থেকে 5% ভোট, আর অন্যদিকে যে ভোটটা এই মুহূর্তে রয়েছে, যে বিধায়ক সংখ্যা রয়েছে, তার থেকে একটু বাড়িয়ে বাকিটা একটা ভয়ঙ্কর একটা ওয়েভ তৈরি হবে বলে মনে করছে যারা ভোট বিশারদ রয়েছেন। আমি নির্দিষ্টভাবে বলতে গেলে, যেহেতু আজকের এটা একেবারে নির্বাচনের দিনের মতন, রাইটিস্ট যারা রয়েছেন, যারা ডানপন্থী, তারা মনে করছেন একটা ভয়ঙ্কর কোনো একটা ওয়েভ হয়তো আসবে বা আসছে, যেটা পঞ্জীভূত হচ্ছে। কি সেই ওয়েভটা, কি সেই ঢেউটা? আমি রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের কাছে যাওয়ার আগে আমি দেবাশিস চৌধুরীর কাছে যাব। তিনি দীর্ঘদিন ধরে এই 4 to 5%-এর ফর্মুলার কথা বলে এসেছেন। আমি অমিত শাহ এই 4 থেকে 5% ভোট এদিক ওদিকের যে বাইট, যেটা একদম শুরুতে আমি দেখালাম, সেটা আরেকবার আমি শোনাতে চাই, এবং শুনিয়ে তারপর একটা অঙ্ক আপনাদের সামনে দেখব। 17 के चुनाव के बाद हमने तैयारी की, 19 की लोकसभा में हमें सफलता मिली, और 24 की लोकसभा में 97 सीटों पर भारतीय जनता पार्टी का लीड रहा, और 143 सीटों पर 40% से ज्यादा मेरे कार्यकर्ताओं के परिश्रम के कारण वोट मिले। आप 40% तो क्रॉस कर गए हो, 4-5% आगे बढ़ना है। 4-5 অমিত শাহ যে কথাটা বলছেন, সেটার কি কোনো বাস্তবতা রয়েছে? অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে দেবাশিস দা। আমি আপনাকে আপনার কথা বলা শুরু হওয়ার আগে, হ্যাঁ, ঝন্টু বড়াইক বারবার যে কথাটা বলছেন, সংগঠন, অতগুলো বুথ কর্মী দিতে পারবেন কিনা, অত ধরনের লোকজন থাকবেন, এগুলো নিয়ে বিমলদার কাছে আমি আসবো। আমি বলছি একটা ঢেউয়ের কথা, যে ঢেউটাতে অনেকে বলছেন ছিটকে যাবে। সেটা কি হতে পারে? আমি একবার যদি ফুল ফ্রেমে দেখাই, 4 থেকে 5% ভোট বাড়লেই বিজেপি রাজ্যে ক্ষমতায়, কি করে, কোন অঙ্কে? একবার যদি ফুল ফ্রেম দেখি, সেই ছবিগুলো দেখি, এবং সেখানে নির্দিষ্টভাবে এই মুহূর্তে যে অঙ্কটা রয়েছে, 5% ভোটেই খেলা শেষ। এই মুহূর্তে 45.76% ভোট তৃণমূল কংগ্রেসের এবং 38.73% ভোট বিজেপি। এবার 2024-এর পরে যদি এটাই 5% ভোট এদিক ওদিক হয়, 2025-এ আমরা দেখেছি ভয়ঙ্করভাবে হিন্দু কনসলিডেশন, মহাপ্রয়াগের পরে তো বটেই, তারপরে যে পরিমাণ রাগ জমা হয়েছে মুর্শিদাবাদের পরে, পেহেলগাঁও যেভাবে চোখ খুলে দিয়েছে বহু মধ্যবিত্ত বাঙালির, বহু মধ্যবিত্ত পশ্চিমবঙ্গবাসীর।
40.76 এবং অন্যদিকে 43.73, মানে 5% ভোট যদি বিজেপির দিকে চলে যায়, যে ভোটগুলো সেকুলার ভোট ছিল, যে ভোটগুলো মনে করতো যে অন্যান্য ইস্যু আছে, সে ভোটগুলোই বা ভোটাররাই যদি মনে করে না এবারের লড়াইটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই, তাহলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। দেবাশিস দা, দেখুন এখানে পরিষ্কার আপনি যে পরিসংখ্যান দিলেন সেটাই একটু অন্যভাবে বলি। এখানে 7 কোটি টোটাল ভোটার আছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে হিন্দু ভোটার মোটামুটি 5 কোটি আর মুসলিম ভোটার 2 কোটি। তো এখন 2 কোটি যে মুসলিম ভোট আছে এটার মোটামুটি 100% টিএমসি পেয়ে গেছে। টিএমসি যা পেয়েছে মুসলিম ভোট ব্যাংকে পুরোটাই পেয়ে গেছে, খুব সামান্য, কেননা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর সেখানে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে, তার মানে না পাওয়ার মতন, মানে 99% ভোট মুসলমানদের টিএমসি নিয়ে নিয়েছে। টিএমসি সমস্ত সব কিছু করে নিয়ে সরকারি দল সরকারে থেকে নিজের সমস্ত যা নীতি, তাদের যা সরকারি ব্যবস্থা, সেগুলো সব ব্যবহার করে ভালোভাবে খারাপভাবে যেরকমভাবে হোক ব্যবহার করে, সায়েন্টিফিক হোক আনসায়েন্টিফিক হোক, যে ধরনের রিগিং করে সব কিছু করে। আর ভারতীয় জনতা পার্টি, এটা সত্যি কথা, 2019-এও ভারতীয় জনতা পার্টির সংগঠন ছিল, ঝন্টুদা বলল, 2021-এও ছিল না ভারতীয় জনতা পার্টির সেই অর্থে সংগঠন, কখনোই ছিল না। তা সত্ত্বেও একটা এরকম একটা দল যার সংগঠন নেই, তার কিছু নেই, আর টিএমসি পুরো সরকারি তন্ত্র ব্যবহার করে মুসলিম তোষণ করে প্রায় 100% মুসলিম ভোট ব্যাংক পুরোটাকে ব্যবহার করে, তারপরেও ভারতীয় জনতা পার্টির সঙ্গে টিএমসির পার্থক্য হচ্ছে 50 থেকে 55 লাখ ভোটের ডিফারেন্স। মাত্র 7 করোড় ইলেকট্রনের মধ্যে থেকে মাত্র 55 লাখ ডিফারেন্স হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর টিএমসির মধ্যে। এবার আপনি যে কথাটা বলছেন ওয়েভ উঠবে, ওয়েভ ইত্যাদি, ওয়েভের প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 2 কোটির মতন, 2 কোটি থেকে একটু কম, 1.5 কোটি মতন হিন্দু ভোটার আছে যারা আইদার কংগ্রেস সিপিএমকে ভোট দেয়, আর তারা নোটাতে ভোট দেয়, আর তাহলে হলে বয়স্ক বৃদ্ধ যারা ভোট দিতে পারে না, বা যেই হিন্দুদের সন্ত্রাস করে ভোট দিতে দেওয়া হয় না, বা যেই হিন্দু ভোটগুলোকে কাউন্টিংয়ের সময় লুট করে নেওয়া হয়, এরকম আছে প্রায় 1.5 কোটি ভোট। আমি অনির্বাণ ব্যানার্জির কাছে একদম প্রাথমিকভাবে যেতে চাই। অনির্বাণ ব্যানার্জি প্রথমত তুমি বলো যে কোন দিকে, মানে দুটো দল আবার ভোটে লড়বে না তো? একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল, এরকম কোনো সম্ভাবনা নেই তো? মানে 300 দিনের মাথায় এই প্রশ্নগুলো আমার মাথায় জাগছে, তাই জন্য। দেখো, দুটো দল লড়বেই, মোটামুটি লড়াইয়ের ময়দানে দুটো দলই থাকবে, এটা তুমি ঠিকই বলেছো। একটা বাংলার দল আর একটা বাংলা বিরোধীদের দল। না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা আলাদা দল থাকবে না তো? আমি আবারও বললাম, একটা বাংলার দল, একটা বাংলা বিরোধীদের দল। এবার কারা কোন দিকে থাকবে সেটা তাদের মতো তারা বুঝে নেবেন। কীর্তি আজাদ কোন দিকে থাকবেন? আমি ইন্ডিভিজুয়াল নিয়ে এখানে আমি চিন্তিত নই। আচ্ছা, আমি ওভারঅল বলতে পারি একটি বাংলার পক্ষের দল, একটি বাংলার বিপক্ষের দল। এবার সেখানে এমন নয় যে বাংলার পক্ষে সবাই খালি বাঙালিরাই থাকবে আর বাংলার বিপক্ষে সব অবাঙালিরাই। আমি বাঙালি অবাঙালি ওই বিভাজনের মধ্যে আমি ঢুকতেই রাজি নই, কারণ বাংলার পক্ষে যেমন বহু বাঙালি নন এরকম মানুষ থাকতেই পারেন, তেমনি আমরা তো জানি যে বহিরাগতদের দালালি কত বাঙালিটা করে থাকেন, সেটা আমরা জানি। প্রশ্নটা একটু নরম হচ্ছে, এখানে কোনো নরম শক্ত নয়। বাংলার পক্ষে, বাংলার বিপক্ষে, 300 দিনের মাথায় অনেক কিছু বাংলার পক্ষে। ভাই, আমি আপনার সময় ডিস্টার্ব করিনি, আমি আপনার সময় ডিস্টার্ব করিনি, আপনার শুনে নিয়ে আপনার সময় ডিস্টার্বই করিনি। ভেবে দেখুন, সেটা যদি ভালো লাগে খুব ভালো, না আপনি যদি মনে করেন এটা ভালো লাগছে, এই ভালোটা আমিও আপনাকে লাগিয়ে দিতে পারি। দ্বিতীয় কথা, এখানে যে সংখ্যা তত্ত্বের কথা হচ্ছিল, যে আনুমানিক 38 থেকে 39% বিজেপির ভোট শেয়ার এবং তৃণমূল কংগ্রেসের 45 থেকে 48-এর মধ্যে যারা ঘোরাফেরা করে। এখানে বিজেপির যে জায়গাটায় তারা বেশ কনফিডেন্ট মনে করছে নিজেদের, যে গোটা হিন্দু অংশ তাদের এই 48% কাছাকাছি ভোট তারা পাচ্ছে, মানে সেটা গিয়ে কনভার্ট হচ্ছে 38-39-এ। কিন্তু হিস্টোরিক্যালি পশ্চিমবঙ্গের যদি বিধানসভা নির্বাচনগুলো তোমরা দেখো, যারা অপোজিশনে থেকেছে, অ্যান্টি ইনস্টিটিউশনাল ভোট পার্সেন্টেজটা মোরললেস ওই 40-র আশেপাশেই থেকেছে। সেটা কংগ্রেস যখন প্রথম লড়া শুরু করছে, তার উল্টো দিকে যারা ভোট পাচ্ছে তাদের পার্সেন্টেজটা করে দেখবে। আবার কংগ্রেস যখন হেরে যাচ্ছে, বামফ্রন্ট ইত্যাদি তারা ক্ষমতায় আসছে, তাদের ভোট পার্সেন্টেজ ওই 40-এর আশেপাশেই থাকছে। 2-3% কখনো কমছে বাড়ছে, কিন্তু এটা কখনোই ড্রাস্টিক্যালি মারাত্মক কিছু কমে যাচ্ছে না, আবার ড্রাস্টিক্যালি মারাত্মক কিছু বেড়েও যাচ্ছে না। অর্থাৎ যে অ্যান্টি ইনস্টিটিউশনাল ভোটটা, অর্থাৎ অ্যান্টি গভর্নমেন্ট ভোটটা এই মুহূর্তে
মুহূর্তে বিজেপি পাচ্ছে সেটা আমরা খুব ভালো করে জানি। সিপিএম হাতে ধরে তুলে দিয়েছে কি দেয়নি আমি বিতর্কে না গিয়ে বলি, সিপিএম ঠিক যে পার্সেন্টেজ লুজ করেছে বিজেপি সেম পার্সেন্টেজ গেইন করেছে, অর্থাৎ বিরোধী স্পেসের পার্সেন্টেজটা মোরাললেস ফিক্সড, দ্যাট ইজ অ্যারাউন্ড 40%। বলছো তাহলে এই যে ব্রিগেডে বামেরা ভরাচ্ছে কি করে এত জায়গা? আমি আবারও বলছি, শুভমরা যদি সাংগঠনিকভাবে, দলীয়ভাবে এবং ফ্রন্টগতভাবে সামান্য উঠে দাঁড়াতে পারে, দেবাশিস দ্বারা স্রেফ হাওয়া হয়ে যাবে। না না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, সুজন চক্রবর্তী বা সৃজন ভট্টাচার্য যাদবপুর বা দমদমে যে পরিমাণ ভোট পেয়েছে সেই ভোটটা জেতার জন্য কাফি নয়, মানে যথেষ্ট নয়। আবারও বলছি, কিন্তু সেটা তৃণমূলকে অক্সিজেন দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ইন্ডিভিজুয়াল কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব কোথায় কি ভোট পেয়েছে সেটা নয়, ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওভারঅল অপোজিশন স্পেসটা বিজেপি দখল করেছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। বেশ, আমি বিমল শঙ্কর নন্দ, বিজেপির অফিসিয়ালি মুখপাত্র এই মুহূর্তে রয়েছেন, যথেষ্ট সিনিয়র নেতা। বিমল দা, দেখুন, মানে আপনি নিজে একজন স্যার, একজন টিচার, 300 দিনও বাকি নেই পরীক্ষার, কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার এবার একটা এই ছুটির দিন, আজকে আমরা বাইরে বৃষ্টি পড়ছে, একটু মাংস ভাত খেয়ে বাঙালিরা যখন, বাংলার মানুষ যখন একটু জিরিয়ে নিয়ে বিকালে সন্ধ্যাবেলা মুড়ি চানাচুর খেতে খেতে এই মুহূর্তে জবাব চায় বাংলাদেশে, তাদেরও কিন্তু গায়ে কাটা দেবে যে ভাই সত্যিই তো আর 300 দিন বাকি নেই। কিছু লোক হাওয়া হয়ে যেতে পারে, কিছু লোকের অস্তিত্ব সংকট হতে পারে, আবার কিছু লোক আবার সেই অনুব্রত মণ্ডলদের চরম ঢাক বাজানোকে জাস্টিফাই করে যাবে। তোমাকে একটা কথা বলি, প্রথমেই তোমার কথার বিরোধিতা করছি। পশ্চিমবাংলায় মানুষের যে হাল এখন, তাতে মাংস ভাত খেয়ে বৃষ্টির দিনে তারপরে সন্ধ্যাবেলা মুড়ি চানাচুর খাবে এরকম মানসিক অবস্থা অন্তত যারা পশ্চিমবাংলাকে নিয়ে সিরিয়াসলি ভাবে তাদের মধ্যে নেই। মানুষ এখন আতঙ্কিত পশ্চিমবাংলাকে নিয়ে, তার ভবিষ্যৎকে নিয়ে। আমার মনে আছে 90-এর দশকে যখন লালু প্রসাদ যাদব প্রথম এলো, উইথ মাচ ফ্যানফেয়ার লালু প্রসাদ যাদব 1990 চিফ মিনিস্টার হয়েছিল। তার বছর 9 পরে আমি একবার বিহারে গিয়েছিলাম একটা কনফারেন্স, বিহারের লোকজন বলছিল যাবে কবে এই লোকটাই, কি যাবে না, এসে MY কম্বিনেশন নিয়ে চালিয়ে যাবে। তারপর নীতিশ কুমার যখন এলো তখন কিন্তু বিহারের মানুষজন বলেছিল বাঁচরুম এই লোকটার হাত থেকে, একটা মানে তার সম্পর্কে বিহারি যা গালিগালাজ করে সেগুলো আমি আর এখানে উল্লেখ করছি না। ময়ূক, আমি কিন্তু রাজনীতিতে এখন তৃণমূল স্তরেই রাজনীতিটা করি, মানুষের সঙ্গে কথা বলে, এবং আমি নিজে গাড়িতে ঘুরি না, আমি মেট্রোতে ট্রেনে যাতায়াত করি, মানুষের সঙ্গে মেলামেশা করি। মানুষ কিন্তু একটা কথা বলে, হাত ধরে কেউ গিয়ে করে, দাদা এদের হাত থেকে বাঁচান, আমরা কি বাঁচবো না, আপনারা চেষ্টা করুন, কিছু একটা করুন। বিশ্বাস করবে না, এটাই আমার অভিজ্ঞতা। কিন্তু মানুষ বলে এদের হাত থেকে বাঁচান আমাদের। এখন কিভাবে বাঁচাবো? ভারতীয় জনতা পার্টি সেই ব্যাটনটা নিয়েছে বাঁচাবে বলে। কেন বাঁচাবে? কারণ যে কারণে পশ্চিমবাংলা তৈরি হয়েছিল সেই ভাবনাটাকে এরা কিন্তু নিশ্চিহ্ন করতে চলেছে। পশ্চিমবাংলা তৈরি হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি এবং সেই সময়কার বাংলার জাগ্রত মনীষার নেতৃত্বে হিন্দু বাঙালির একটা হোমল্যান্ড হিসেবে সবাই থাকবে, কিন্তু হিন্দু বাঙালি এখানে নিশ্চিন্তে থাকবে। সেই হিন্দু বাঙালির অস্তিত্ব বিপন্ন, যেটা মুর্শিদাবাদ এবং অনেক আগে উলুবেড়িয়ায় সরস্বতী পুজো করতে গিয়ে বাচ্চার মাথা পেটেছিল, সেটা আমরা জানি। আমরা জানি উলুবেড়িয়া হাওড়ার কাছে, হাওড়ার ওই ইয়েতে যেখানে দাঙ্গাটা হয়েছিল, জায়গাটার নাম মনে পড়ছে না, সেখানে দাঙ্গা হয়েছিল, বসিরহাটে দাঙ্গা হয়েছিল, সব জায়গায় দাঙ্গা তো নতুন কোনো কথা নয়। কিন্তু এবারে মুর্শিদাবাদে সমস্ত রকম সীমা পার করে দেখা গেল যে কিছু মানুষ যারা আক্রমণ করছে তাদের মধ্যেই পশ্চিমবঙ্গের শাসক দলের, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি খুব চেষ্টা করি শাসক দলের নাম না ধরতে, নেতাদের নাম ধরতে আজকাল আমার একটু রুচিতে বাধাবাধি করে আর কি, সেই জন্য আমি খালি পশ্চিমবঙ্গের শাসক দল বলে যাব। তাদের নেতারা দাঁড়িয়ে কিন্তু উস্কাচ্ছে, এই কথাটা আমার নয়, আমার দলের কোনো রিপোর্ট নয়, এই কথাটা কিন্তু বলেছে কোর্ট নিযুক্ত একটা তদন্ত কমিটি, আজ অবধি তাদের কাউকে অ্যারেস্ট করা হয়নি। এদের সংস্কৃতি হচ্ছে বীরভূমের কেষ্ট সংস্কৃতি, একটা পুলিশ অফিসারের মা, বোন, বউ, মেয়ে যাকে পেরেছে যা খুশি করেছে, এবং এখনো পর্যন্ত তাকে বাঁচানোর জন্যে হসপিটাল বেডে শুইয়ে রাখা হচ্ছে এবং ডাক্তারকে দিয়ে সই করানো হচ্ছে। ফলে এই হচ্ছে পশ্চিমবঙ্গের একটা সংস্কৃতি যে জায়গায় পৌঁছেছে। এখান থেকে বাঁচাবো কি করে? ঝন্টু একটা কথা বলল যে তৃণমূল নেত্রী একটা কাজ করেছিলেন, তিনি একটা গণপ্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলেন। গণপ্রতিরোধ গড়ে উঠেছিল তার কারণ সেই সময় সমস্ত মানুষ তাদের সমস্ত বিভেদ ভুলে রাস্তায় নেমে এসেছিল সিপিএমের বিরুদ্ধে। হ্যাঁ, আমি কোনো কালে সিপিএম করিনি, আমি কোনো কালে তৃণমূলও করিনি, কিন্তু সেই সময় এই দলটাকে সমর্থন করেছিলাম, রাস্তাঘাটে হেঁটেছিলাম, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কথা বলেছিলাম এই সিপিএমকে হারানোর লক্ষ্য নিয়ে। এখন আমরা যেটা করছি, আমরাও লড়াই করছি, কিন্তু
গোটা পশ্চিমবাংলায় একদল লুম্পেনের বিরুদ্ধে আর দল লুম্পেনকে আমরা কিন্তু লড়িয়ে দিচ্ছি না, কারণ ওই সিপিএমের লুম্পেনগুলো কিন্তু ঢুকে গেছে তৃণমূল কংগ্রেসে। এন্টার সোসাইটি হ্যাজ বিকাম লুম্পেনাইজড। তৃণমূল থেকেও তো অনেকে বিজেপিতে এসেছে। না না, আবার আমি বলছি, আমি লুম্পেন সংস্কৃতির কথা বলছি। আচ্ছা ময়ূক, সিপিএম যখন ক্ষমতা থেকে চলে গেল একটা কমন পারসেপশন ছিল যে সিপিএমের লোকেদের পিঠের চামড়া পাবলিককে গুটিয়ে দেবে। কটা গোটানো হয়েছে? কেন হয়নি? তার কারণ যারা এই কাজটা করতো তারা কিন্তু প্রত্যেকে তৃণমূলে ঢুকে পড়েছে বাঁচার জন্য। আপনি বলছেন সিপিএম থেকে তৃণমূলে ঢুকে এখন তৃণমূলের যে হারমাত বাহিনী তৈরি হয়েছে সেটা অ্যাকচুয়ালি সিপিএম এর হারমাত বাহিনী, ওটা হচ্ছে সিপিএম এর তৃণমূলীকরণ। এখন সেই মানে যদি লুম্পেনাইজ আমরা করে দিই তাহলে আমরা কিন্তু বিকল্প দেখাতে পারবো না, তাই কনস্টিটিউশনাল ওয়েতে আমরা যাব। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে ভোটের পার্সেন্টেজের কথা বলা হচ্ছে, একটু ভুল ধরিয়ে দিই। 55 লক্ষের কোনো ডিফারেন্স নয়, ডিফারেন্সটা হচ্ছে 41 লক্ষ সামথিং। আমি গত লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে বলছি, আমাদের এখানে লোকসভা বিধানসভার ভোটের প্যাটার্ন প্রায় একই থাকে, কারণ মানুষের ভোটিং বিহেভিয়ার এখানে প্রায় একই রকম। ফলে সেইটা যদি হয় তাহলে আমি বলছি 40 লক্ষ এদিক ওদিক, এবং আমি মনে করি 2 থেকে 3%। এক্ষুনি কিন্তু তৃণমূল কংগ্রেসে ভোটটা দেখানো হচ্ছে 45 থেকে 46%, আসল ভোটটা কিন্তু তাদের 40-র নিচে। কারণ এই ভোটগুলো হয় কি লোককে ভয় দেখায়, মারধর করে, আগের দিন গিয়ে ভয় দেখিয়ে আসে গলা কেটে দেবো, সিপিএম এর স্টাইলে সাদা থান পাঠিয়ে দেবো, এইগুলো করে একটা বড় অংশের মানুষকে টেরোরাইজ করে। এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রশাসনকে নির্লজ্জভাবে রাস্তায় নামিয়ে দেওয়া। যে প্রশাসন, যে পুলিশ মানুষের সম্মান রক্ষা করবে, সেই পুলিশকে একজন এই পশ্চিমবঙ্গের শাসক দলের নেতা অতি কুৎসিত ভাষায় তার মা বোন বউ যাকে পারছে যা খুশি নোংরা করছে, তারপরেও সে পুলিশ তাকে অ্যারেস্ট করতে ভয় পায়। এরপর সেই পুলিশ যখন মানুষকে ধরতে যাবে, মানুষ তাকে যদি বলে যা আগে ওই কেষ্টকে ধর, তারপর তো আমার কাছে আসবি, এই রাজ্যে প্রশাসন বলে কিছু থাকবে? ফলে পশ্চিমবাংলা একটা জাগরণ হচ্ছে, সবাই বুঝেছে এই দলটা ঠিক বিহারে 15 বছর পরে মানুষের যে জাগ্রত চেতনা তৈরি হয়েছিল যে লালুকে তাড়াতে হবে, এই রাজ্যে কিন্তু তৃণমূলকে তাড়ানোর জন্য জাগ্রত চেতনা তৈরি হয়েছে। এবং আজকে আমি ময়ূক ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, আমি বিজেপিতে খুব বেশি দিন ঢুকিনি, আমি প্রবীণ নেতা বিজেপি নই একেবারেই, কিন্তু আমি দীর্ঘদিন পলিটিক্যাল অ্যানালাইসিসই করতাম বিভিন্ন চ্যানেলে গিয়ে। আমি কিন্তু বলে দিয়ে যাচ্ছি আজকে, জ্যোতিষী নয়, এটা পলিটিক্যাল সায়েন্সের একজন অতি সাধারণ ছাত্রের অ্যানালিসিস। একবার তৃণমূল কংগ্রেস যদি পশ্চিমবাংলা ক্ষমতা থেকে যায় না, তৃণমূল কংগ্রেসের একটা লোক থাকবে না। তবু সিপিএম রাস্তায় হাঁটলে 10টা লোক পায়, কারণ তাদের একটা মতাদর্শগত জায়গা রয়েছে। এদের একটাই মতাদর্শ, মাল কামাও পকেটে ঢোকাও। যেদিন মাল কামানো চলে যাবে, লোকগুলো সব হাওয়া হয়ে যাবে, তৃণমূল কংগ্রেসের হয়ে যারা বলতে আসে তারা যে যা নিজের পেশায় ফিরে যাবে যদি পাবলিকের হাত থেকে বেঁচে থাকে, আর বাকি তৃণমূল কংগ্রেস দলটাই উঠে যাবে। অনির্বাণ, এটাতে একটা 30 সেকেন্ডসের রিবাটাল দেবে নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখো ভ্যানিশ, দুষ্টু লোক ভ্যানিশ। যে শুভেন্দু অধিকারীর দুবেলা গালমন্দ না করে বিজেপির নেতাদের ভাত হজম হতো না, আজকে তার পদলেহন না করে যারা বিজেপিতে টিকতে পারে না, তাদের নানা ধরনের ভবিষ্যৎবাণী তারা করতেই পারে, তাদের অধিকারের মধ্যে। তৃণমূলের যে বিভিন্ন কোটানকোট লুম্পেনদের একসময় গালিগালাজ করেই বিজেপি তার মোটামুটি জমি শক্ত করেছে, সেই প্রতিটি লুম্পেনকে তারা দলে নিয়ে উচ্চ পদে আসীন করেছে। সেই লুম্পেনদের দিকে হাত জোর করে তাকিয়ে থাকতে হয়, কবে অনুগ্রহ করে একটু তুতু টুতু দেবে, সেটা খেয়ে তারা ভাববেন দারুণ প্রসাদ পেলাম। এই যাদের অবস্থা, এই যে বলে না পাচাটা ইত্যাদি, আসলে যারা ওই চটি থেকে বুট সব চাটে আর কি, তাদের এই চাটা শব্দটা আসে। আমাদের যে দলটা আমি করি সেখানে চাটাচাটির ব্যাপারটা নেই, একটা মতাদর্শগত বিশ্বের বৃহত্তম দল, তারা পকেটে পয়সা পড়ে না। যারা ওই চটি থেকে বুট চাটে তারা ওই চাটাচাটিই করুক, আমরা চাটাচাটি করি না, আমরা দলটা একটু ভদ্রভাবে করি। আমি শুধু এটুকু বলি যে আমি এইটুকু ভাবি যে পশ্চিমবাংলা একটা নতুন সংস্কৃতি শুরু করতে হবে, ওই চাটা সংস্কৃতি নয়। পশ্চিমবাংলা সবাই সমান থাকবে এবং আগামী দিনে এই লুম্পেন সংস্কৃতি যারা গাড়ি থেকে বেরিয়ে রাস্তার উপরে সংস্কৃতি পানিশ, এবং তাদের এই পশ্চিমবাংলা মাটি থেকে ওই 100 ফুট নিচে যদি কবর দিতে হয় তাই দিতে হবে। বেশ, আমি ঠিক এই জায়গাতে স্বপ্নে 100 ফুট কেন 1000 ফুট করে বেশ বেশ 1000 কেন, মানে পশ্চিমবাংলা থাকবে না, ওরা নতুন পশ্চিমবাংলা তৈরি করব আমরা। হ্যাঁ করবেন, সেখানে কি গাড়ি থেকে বেরিয়ে রাস্তার উপর করবেন? জেলের ভেতরে থাকতে হ্যাঁ, সেখানে কি গাড়ি থেকে বেরিয়ে রাস্তার উপর করবেন নতুন পশ্চিমবাংলা? ও মহাকাশে তুলে দেবো। বেশ, আমি মানে চ্যালেঞ্জ দিয়ে সঞ্জয় শাস্ত্রীর কাছে যাওয়ার আগে, কারণ সঞ্জয় শাস্ত্রীদের একটা নির্দিষ্ট চিন্তা আছে আমি যেটা বুঝতে পারছি, এবং সেই চিন্তাটা তারা সরাসরি ভোটের রাজনীতিতে না নেমেও সেই দায়িত্বটা তাদের পালন করতে হচ্ছে। কিন্তু আমি শুভমদেরকে, মানে শুভমদের স্ট্যান্ড পয়েন্ট, শুভম সিপিআই এর নেতা,
শুভমকে যদি আমি কালেকটিভ বা একটা গোষ্ঠী ধরি, শুভমদের এই গোষ্ঠীটা খুব ইন্টারেস্টিং। বাম, এই বামেরা মূলত সোশ্যাল মিডিয়াতে এখন আছে। এই বামেরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যায়, বিপুলভাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ছবি, রিলস এই সমস্ত কিছু তুলে তাদের নেতারা বক্তব্য, গরম গরম বক্তব্য, লাল পতাকা ওড়ানো সমস্ত কিছু করে। কিন্তু তারপর যখন ভোট আসে দেখা যায় যে হয় শুভমরা বা বামপন্থীরা হয় তৃণমূলকে অক্সিজেন দিয়েছে ভোট কেটে বা ভোট কাটুয়া যাকে বলা হয়, নয়তো তারা মহাশূন্যে বিলীন হওয়ার মতন একটা জায়গা প্রতি নির্বাচনে তৈরি করছে। এমনকি এমন বিভিন্ন নেতা রয়েছেন যাদেরকে ইতিমধ্যে ফেলুদার নাম দিয়ে দেওয়া হয়েছে। কারণ ফেলুদার মতন ব্রহ্মাস্ত্র আছে না, ফেলুদার মতন ফেল করতে 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 তারা এমন একটা অ্যাচিভমেন্ট করেছেন যার পরে তাদের থেকে আর কোনো এক্সপেকটেশন নেই জেতার। শুভমকে যদি আমি জিজ্ঞেস করি, শুভম তোমরা তো জিতবে না, মানে লেটস কাম টু আ রিয়েলিস্টিক পজিশন, একদম রিয়েল বাস্তবের মাটিতে দুজন ভাই দাঁড়িয়ে কথা বলি চলো। তোমরা ক্ষমতায় আসছো না শুভম, মোহাম্মদ সেলিম মুখ্যমন্ত্রী হচ্ছে না শুভম, সুজন চক্রবর্তী উপমুখ্যমন্ত্রী বা রাজ্যপাল হচ্ছে না শুভম, হয় তৃণমূল নয় বিজেপি। তোমরা কোন পক্ষে? উইচ সাইড আর ইউ অন? ওই বিখ্যাত 9/11-এর পর স্লোগান ছিল না, কোন দিকে তোমরা? এখন আমি জানি তুমি একটা লম্বা ভাষণ দিয়ে হয়তো বোঝানোর চেষ্টা করবে তোমরা মেহনতিদের পক্ষে, কিন্তু আবারও বলছি ভোট যদি দিতে হয় কাকে দেওয়া হবে শুভম, তৃণমূল না বিজেপি? গোটা বিশ্বের এবং আমাদের দেশের বর্তমান যে ইলেকটোরাল পলিটিক্সের ট্রেন্ড, তাতে ভোট ভাগ হয়ে যাচ্ছে শাসক দল এবং প্রধান বিরোধী দলের মধ্যে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে 2021 সাল পর্যন্ত শাসক দলের ক্ষেত্রে, তৃণমূলের ক্ষেত্রে আমরা যেটা শুনতাম সাধারণ মানুষের পার্সপেক্টিভ, সেটা হচ্ছে তৃণমূল দলটা গোটাটাই চোর, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৎ। 2026-এর আগে এখন সেই ধারণাটা থেকে মানুষ বেরিয়ে এসে মানুষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে একদম নিচের ব্লক সভাপতি পর্যন্ত সবাই এই দলটায় চোর। তাই আপাতভাবে এটা মনে হতে পারে যে সেই মানুষের যে চিন্তা ভাবনা, তার যে এফেক্ট, তার যে সুফল, সেটা বিজেপি দল পেতে পারে, কারণ বিজেপি দল এই রাজ্যে প্রধান বিরোধী দল এই মুহূর্তে। কিন্তু যেটা বাস্তব সেটা হচ্ছে আজকে শুভেন্দু অধিকারী থেকে একদম নিচের যে ওয়ার্ড প্রেসিডেন্ট পর্যন্ত বা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত স্তর পর্যন্ত যারা তৃণমূলের নেতা, তারা সবাই, সেই বিজেপির নেতারা সবাই আজকে তৃণমূল থেকে গিয়ে বিজেপির সেই ওয়ার্ড থেকে রাজ্যের শীর্ষ পদ পর্যন্ত বিজেপির আজকে শীর্ষ নেতা হয়েছে। আজকে মানুষ এটা বুঝতে পারছে যে যে তৃণমূল নেতাদের ওপর ক্ষোভে তারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে ভোটটা বিজেপিকে দিতে চাইছে, কালকে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে আজকে যে বিজেপির 75% তৃণমূল থেকে এসছে, আগামী দিনে তৃণমূলের 100%ই বিজেপিতে চলে আসবে। একই সাথে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে তুমি বলবে, তুমি শুধু একটা কথা আমার শোনো, তুমি এগুলো বলে ধরে নাও তুমি একজন মানুষকেও কনভিন্স করতে পারলে, সেই একজন মানুষকে কনভিন্স করে তুমি তো জিতছ না, তুমি হয় তৃণমূলকে সুবিধা পাইয়ে দিচ্ছ নয়তো বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছ। বলছি তোমাদের ভোট দেওয়া নোটাতে ভোট দেওয়া এক হয়ে যাচ্ছে শুভম। আমি আমাদের ভোট দেওয়ার কথা বলছি, অবশ্যই আমি একদম তুমি যে কথাগুলো বললে তাহলে যদি আমি কনভিন্স হই দিয়ে যদি তোমাদেরকে ভোট দিই তাহলে আমি কাকে কাকে হেল্প করব? আমাদের অনেক নেতারা বা আমরা এর আগের নির্বাচন অবধি বলতাম তৃণমূল বিজেপির সেটিং এর কথা, মানুষ বিশ্বাস করেন, মানুষ বিশ্বাস যে করেনি সেটা রিফ্লেকশন ভোটে আমরা দেখেছি। কিন্তু সেই মানুষই এখন প্রশ্ন করছে যে কেন এখনো পর্যন্ত জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রূপান্তরিত হলো না। মানুষ এখন প্রশ্ন করছে যে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত এই এসএসসি দুর্নীতিতে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হলো না, এটা মানুষ প্রশ্ন করছে। এবং আরেকটা কথা আমি দেবাশিস দাকে উত্তর দিতে চাই, সেটা হচ্ছে উনি যে কথাটা বললেন যে 100% মুসলিম ভোট নাকি তৃণমূল কংগ্রেস পেয়ে গেছে, আমি বলছি এই যে মানসিকতা
যে 100% মুসলিম তারা কোনো একটা বলে নিতে দিন, আপনি সবাই বলার সময় এটা মানসিকতা না, এটা পরিসংখ্যান। বলে নিতে দিন, মানসিকতা বলবেন না, না, এটা কোনো পরিসংখ্যান না, এটা কোনো পরিসংখ্যান না। আপনার মনের কথা, আপনার মনের কথা বলবেন না, বলে নিতে দিন, লাইনটা শেষ করতে দিন, লাইনটা শেষ করতে দিন, আপনারা বলতে দেবেন, আপনি লাইনটা শেষ করতে দিন, তখনই হবে আপনি লাইনটা শেষ করতে দিন, সবাইকে বিরক্ত করবেন না, সবাইকে বিরক্ত করবেন না, আপনারাও সবাইকে বিরক্ত মুসলিম ভোটের জন্য এত রাজনীতি করছে। আপনাদের মোহাম্মদ সেলিম, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সেলিম, টিএমসি মুসলিম ভোট ভাগার জন্য, আমি একটা আপনাকে শুধু পরিসংখ্যান দিয়েছি। দেবাশিস দা 5 সেকেন্ড বলুন, তারপর আমি বিমল দা এবং সঞ্জয় শাস্ত্রী। একদম 5 সেকেন্ড, একদম 5 সেকেন্ড। আপনি কত সেকেন্ড বলবেন? বলেন, সবাইকে তো বিরক্ত করলেন। আপনাদের ইন্ডিয়া জোট হোয়াটএভার, আপনারাও বসে আছেন, চাতক পাখির মতো টিএমসির মুসলিম ভোটের জন্য, আপনারাও বসে আছেন মুসলিম ভোটের জন্য, আপনারাও বসে আছেন। এখন কেউ যদি বলে আমি শুনুন, আপনি যে কথা বলছেন না, একটা শিক্ষিত লোক এইভাবে কথা বলেন, আপনি শিক্ষিত লোকের কথা বলছেন না, আমি বামপন্থীদের একটু পড়াশোনা করার লোক বলে ভাবি, আপনি তো পড়াশোনাই করেন না, আপনি পড়াশোনাই করেন না, না জেনে এসছেন এখানে। মুর্শিদাবাদে নির্দিষ্টভাবে হিন্দু সম্প্রদায় এবং সনাতনী যারা রয়েছেন তারা বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস বা সরকার বা পুলিশ কোনো কাজ করেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর ছাড়া যারা তাদেরকে ঘর ছাড়া হতে বাধ্য করেছিল। একবার মুর্শিদাবাদের মায়েদের কান্না এবং তাদের বক্তব্য শুনি এবং সঞ্জয় শাস্ত্রীর কাছে যাই। আমরা সেন্ট্রাল ফোর্সই চাই। কেন সেন্ট্রাল ফোর্স কেন আমাদের মমতা পুলিশ আমাদের কোনো কাজ করলো না, তার সামনে তো অ্যাটাক হলো, ওরা যদি প্রোটেকশন নিত তাহলে আমাদের এতটা ক্ষতি হতো না। আরে করছে বিএসএফ স্যাররা করছে যা করছে, কি বলছে এর জন্য ভগবান বিএসএফ কেন্দ্রীয় ফোর্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ চুরি পড়ে আছে, পাশে থানা থাকতে আমরা এত সুরক্ষিত নেই, বাড়িতে ঢুকে ঢুকে একটা মেঘে মারছে, কিসের সুরক্ষিত কিসের থানা, এরকম থানা আমরা নিব না। প্রথম দিন পুলিশ ঝগড়া শুধু দেখেছে, আমাদেরকে বলছে তোমরা এগিয়ে যাও, তোমরা এগিয়ে যাও, কিন্তু পুলিশ কিছু করেনি না। সঞ্জয় শাস্ত্রী, বারবার আপনারা বলছেন, আমি আবারও বলছি, আপনাদের হয়তো একেবারে রাজনীতির ময়দানে নেমে লড়াই করার জায়গা আপনারা নিজেদেরকেই দিচ্ছেন না, কিন্তু আপনারা বলছেন যে এবারের লড়াইটা হিন্দুদের বাঁচানোর লড়াই, কেন বলছেন? প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী জায়গা, পশ্চিমবঙ্গে প্রচুর বর্ডার সাইড এরিয়া আছে, এটা একটা বড় দিক। সর্বোপরি কথা হচ্ছে একদিন ওপার বাংলার মানুষগুলো সর্বহারা হয়ে এক কাপড়ে পালিয়ে চলে এসেছিলেন এপার বাংলায়। ওপার বাংলায় বহু সিদ্ধ মহাপুরুষ তাদের মঠ মন্দির ছেড়ে এক কাপড়ে চলে এসেছিলেন এপার বাংলায়। সারা বাংলায় যত রাজনৈতিক দল আছে তাদের দুটোই মোড়ক, একটা হচ্ছে হিন্দু সপক্ষে আর বিপক্ষে। কেউ কেউ নিরপেক্ষ বলে, তবে নিরপেক্ষ বলে কোনো শব্দ হয় বলে আমার মনে হয় না, হয় সপক্ষ হয় নয় বিপক্ষ হয়। নিরপেক্ষ কথাটা আসলে একটা ঘুমের ট্যাবলেট। যাই হোক, তারা বুঝতে পারছে না যে এই হরগোবিন্দ দাস এবং তার পুত্র তারা সিপিআইএম পার্টির সমর্থক ছিলেন। গ্রাম পুরলে কিন্তু দেবালয় বাঁচে না। অতএব বাঙালি হিন্দুর শেষ এবং শেষ অস্তিত্ব বাঁচানোর লড়াই। এরপরে আবার আমরা নিজ ভূমে পরবাসী হব কি না, আবার কোনো ডিটেনশন ক্যাম্পে খিচুড়ি খাওয়া আমাদের কপালে লেখা আছে কি না, এটা দিশা নির্দেশ করবে 26-এর নির্বাচন। এবং সারা ভারতবর্ষে এখন দুটো দল, একটা হচ্ছে মেকিং ইন্ডিয়া, একটা হচ্ছে ব্রেকিং ইন্ডিয়া। যারা কলকাতার রাস্তায় মিছিলে হাঁটতে হাঁটতে বলে কিসের ভারত, তারা কারা, তারা আসলে কারা, তাদের আইডেন্টিটি কি, কিসের ভারত, তাদের কানটা ধরে দেখাতে হয় এটা স্বামী বিবেকানন্দর বসতবাড়ি, এটাই ভারত। একদিকে যখন স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ, তিনি যখন গীতার প্রচার করছেন, অন্যদিকে তার ভাই ভূপেন্দ্রনাথ দত্ত মার্ক্সবাদের প্রচার করছেন, এবং দুজনেই ভারতের স্বাধীনতার লড়াইয়ে সমান অবদান রাখছেন। অন্যদিকে আরএসএস
তারা গঠন করছে এমন একটি সংগঠন যারা পরবর্তীতে আজাদিন ফৌজের বিরুদ্ধে দাঁড়াবে, অর্থাৎ কংগ্রেসই হোক, যারা গীতা পড়িয়েছেন তারা হোক, বা মার্ক্সবাদীরা হোক, তারা স্বাধীনতার পক্ষে ছিলেন, আর আরএসএস ছিল স্বাধীনতার তাহলে ব্রিটিশদের পক্ষে। এই ইতিহাসটা জেনে রাখুন, বাংলার মানুষ এই ইতিহাস জানে, আপনারা জানেন না বলে, আপনারা জানেন না বলে অপেক্ষা করুন। যারা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের পক্ষে ছিল তাদের কাছ থেকে আমরা একেবারে সময় শেষ, কিন্তু আবারও বলছি এই গা গরম এই তর্ক বিতর্ক ঝগড়া মাঝখানের ডিসরাপশন কেওস এটার বোধহয় প্রয়োজন ছিল। তার কারণ আবারও বলছি বাংলার রাজনৈতিক কর্মী তাদের হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে যে বৃষ্টির আবহাওয়া খিচুড়ি ডাল ভাজা খেয়ে এই মুহূর্তে কি চলছে সেটা নিয়ে গালে হাত দিয়ে বসে থাকার সময় না। বিরোধীদের বলছি আর ৩০০ দিনও বাকি নেই, বামপন্থীদেরও বলছি আপনারা আসবেন না ক্ষমতায়, তৃণমূল বা বিজেপি আসবে, কার দিকে আপনারা? ৩০০ দিনও বাকি নেই। আপনারা কমেন্ট করুন বাংলার কি হাল, এবং আমিও এবার প্রতিদিন এভাবে কাটাছেঁড়া করা শুরু করব। দেখতে হবে ৩০০ দিন পর কোন দিকে ভারত বাংলা এবং নবান্ন তাকিয়ে থাকে। তাহলে ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।